মা এলাম, চিৎকার করে বলল সন্তু। ঘরে বসে সেই ডাক রোজ শুনতে পায় গৌরী। না, গৌরীকে নয়, এটা সন্তু ওর মাকে বলে। গৌরীদের বাড়ির ঠিক পাশেই ছোট্ট একতলা বাড়িতে থাকে সন্তুরা। নমিতা আর চিন্ময় সন্তুর মা বাবা। সন্তুর বাবা রঙের মিস্ত্রি ছিল। নমিতাও কোনো এক কারখানায় কাজ করতে যেত। চিন্ময় আর নমিতা ওদের দেখে অবাক হয়ে যেত গৌরী। একটা পরিবার, তাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। মা সকাল সকাল বেরিয়ে যেত, বাবা বাবার মতো বেরিয়ে যেত। ছেলেটা ইচ্ছে হলে স্কুলে যেত, না হলে এ পাড়ায় সে পাড়ায় ঘুরে বেড়াতো। অনেকবার বলেছিল গৌরী উৎপলকে, এমন একটা বস্তি পরিবেশে বাড়ি কিনো না। উৎপলের কিছু করারও ছিল না। কলকাতায় বদলি হয়ে আসার পর যখন উৎপল বুঝে গেছে এবার জীবনে স্থিতির দরকার, তখনই উত্তর কলকাতার এই বাড়িটা কম দামে পেয়েছিল। তখন সমুর বয়স মাত্র 10। পাশের একটা স্কুলে ভর্তি করে দিয়ে উৎপল গৌরীকে বলেছিল, গৌরী, এবার ছেলেটাকে নিয়ে তুমি স্থির হও। আমার সঙ্গে সঙ্গে অনেক ঘুরেছ। গৌরীর পরিবেশটা একদমই ভালো লাগেনি। বস্তি বলে তার কোনো আপত্তি নেই, কিন্তু বস্তিতে থাকতে আপত্তি আছে। কোনো মানুষকে ছোট না করেই বলেছিল সেদিন যে কালচার ভালো না হলে ছেলে মানুষ করা খুব মুশকিল। কম নজরে নজরে রাখতো ছেলেকে। সেই সময় কাছাকাছি স্কুল বলতে সরকারি বয়েজ স্কুল। সেখানে মুড়ি মিছরি এক হয়ে যেত। সন্তু আর সমু দুজনেই এক ক্লাসে এক সেকশানে পড়তো। গৌরী ছেলেকে একদম ট্যাঁকে করে স্কুলে পৌঁছে দিয়ে আসতো, আবার ছুটির সময় নিয়ে আসতো। নজরের বাইরে হতে দিত না। সেই জন্যই তো প্রতি ক্লাসে রেজাল্ট বেরোনোর সময় প্রথম নামটা সোমনাথ চৌধুরী, মানে গৌরীর সমুর থাকত। গর্বে বুকটা ভরে যেত গৌরীর। আর এই সন্তুর যে রেজাল্টের লিস্টের কোথায় নাম থাকতো সেটা গৌরী বা সমু কেউই জানতো না। জানার দরকারও হতো না। ছেলেকে বারবার এটাই শিখিয়েছিল গৌরী, নজরটা সব সময় ওপরের দিকে রাখবে, তাহলেই উঁচুতে পৌঁছাতে পারবে। নিচুর দিকে তাকালে আর ওপরের দিকে দেখা হয় না। ভাবনাটা ভাবতে ভাবতেই ঘড়ির দিকে তাকালো গৌরী। 11টা বেজে গেছে। ছেড়ে দিয়েছে বোধহয় সমুর ফ্লাইট। মুম্বাই থেকে দুবাই, তারপর সেখান থেকে সোজা সান ফ্রান্সিসকো। উৎপল মারা যাওয়ার আগে থেকেই বাইরে থাকে ছেলেটা, মুম্বাইতেই বরাবর থাকে। বাবা মারা যাওয়ার পর সেই যে একবার এসেছিল, ব্যাস, তারপর বাইরে যাবে বলে তড়িঘড়ি করে ওখানেই রেজিস্ট্রি সেরেছিল। বলেছিল গৌরীকে যেতে, কিন্তু একা এতটা পথ যাওয়ার সাহস পায়নি। বাড়ি থেকে এয়ারপোর্ট যাওয়ার গাড়ি, তারপর সেখান থেকে ফ্লাইট, সেখান থেকে ওর ফ্ল্যাটে পৌঁছানোর সব ব্যবস্থা করে দিত সমু, কিন্তু একা সাহসটাই পায় না। আসলে সারাদিন ছেলে আর ছেলে এই করতে গিয়ে অনেক কিছুই করা হয়নি গৌরীর। ভালো করে খাওয়া হয়নি, সময় করে ঘুমোনো হয়নি, একা বেরিয়ে বাইরেটা দেখা হয়নি, একটু আয়নার সামনে দাঁড়িয়ে সাজা হয়নি। উৎপলের দেওয়া কত লাল শাড়ি পোকায় কেটে দিয়েছে, আর ভালো যে কটা ছিল একে ওকে দিয়ে দিয়েছে। আজ ঘর ভর্তি খাবার, দোতলা বাড়ি, ব্যাগ ভর্তি টাকা, তাও কিছু করা হলো না। ছেলেটা তো কম টাকা পাঠায় না মাকে, চাইলেই একটা সুন্দর শাড়ি কিনতেই পারে। আর খাওয়া দাওয়া, ফ্রিজ ভর্তি শীতের সবজি, নানা রকমের মাছ, কিন্তু মুখে রুচি নেই। কাল রাতেও পাবদা মাছ খেয়ে ওয়াক ওয়াক করে অস্থির। এত কিছু ভাবনার মধ্যে খেয়াল হলো বেলা 11:30 বাজে, কিন্তু এখনও ঋতুর আসার নাম নেই। এই ঋতুকে কাজের মেয়ে বলা যায় না, ও মেড। মায়ের জন্য শিক্ষিত মেড হায়ার করেছে ছেলে, পার ডে 1000 টাকা। আঁতকে উঠেছিল গৌরী, এত দামি। সমুর শুধু একটাই কথা, তোমার এতদিনের খাটনির জন্য সমু আজ দাঁড়িয়ে আছে, তোমার জন্য এইটুকু করব না?
মুম্বাই থেকে বিয়ে করে সান ফ্রান্সিসকো যাচ্ছে 2 বছরের জন্য। এত তাড়া ছিল, একবার কলকাতা হয়ে মাকে দেখে যেতে পারল না। সত্যি অনেক করেছে ছেলেটা, এত টাকা পাঠাচ্ছে। আর কি চায় গৌরী? ও তো এমনটাই চেয়েছিল। আজও তো সকালে মেজদিকে ফোন করে বলল, দিদি, সমু আমার বিদেশ যাচ্ছে। কিন্তু সত্যিই কি কথার শেষে সেরকম সুখ ছিল যেটা ও মেজদিকে দেখাতে চেয়েছে? বাইরে খুব হইচই হচ্ছে, বস্তি পরিবেশে যেমন হয় আর কি। গৌরী ছুটে ব্যালকনিতে গেল। আগে এরকম চিৎকার চেঁচামেচি হলে দরজা বন্ধ করে দিত গৌরী, পাছে ছেলের মন ওই দিকে ছুটে যায়। এখন গৌরী নিজেই ছুটে যায়। এমন ভূতের মতো বাড়িতে নিচের ওই আওয়াজটাতেই যেন একমাত্র প্রাণ আছে। তাড়াতাড়ি ব্যালকনিতে এসে দেখল ব্যস্ত বস্তি পরিবেশ। টাইম কলে জলের লাইন, বাচ্চাগুলো উলঙ্গ হয়ে তেল মেখে রোদ পোয়াচ্ছে, বউরা রান্না সেরে গল্পে মেতেছে। ব্যালকনি থেকে নিচু হয়ে গৌরী দেখছে ওদের। রুমকি, আমি গেলাম, বাচ্চাটাকে সাবধানে রাখবি, ঘরে তালা দিবি। গৌরী দেখল নমিতা ব্যাগ কাঁধে কোথাও চলল। চিন্ময় মানে ওরও বর মারা গেছে, হলো বছর 2 উৎপলের আগেই বোধহয়। অথচ দেখো কি রানীর হালে আছে এখনো। সন্তু কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারপরেই রঙের দোকান খুলে দিয়েছে ওর বাবা। রং করাও শিখিয়ে দিয়েছিল। সব কাজ যখন সারা, বিয়েটাও করে ফেলেছে সন্তু। তখন সমু ইঞ্জিনিয়ারিংয়ের মোটা মোটা বই পড়তে ব্যস্ত। তাই তো আজ আকাশে উড়ছে ছেলে, আর সন্তু বউ ছেলে নিয়ে সংসার করছে। হ্যাঁ গো সন্তুর মা, কোথায় যাচ্ছ? পাড়ার একজন জিজ্ঞেস করতেই কান পাতল গৌরী। যতই ওদের দিকে না তাকাক, কোনো না কোনোভাবে ওদের কি নিজের প্রতিযোগী মনে হয় এখন। এই ভাবনা অবশ্য গৌরীর একার। নমিতা ফিরেও তাকায় না ওপরে। আর তাকাবেই বা কেন? গৌরীরা কি ওর সমতুল্য? আজ গৌরী কোথাও বেরোতে ভয় পায়, অথচ নমিতা সেজেগুজে যাচ্ছে। মায়াপুর গো দিদি, আজ বোনের বাড়ি থাকবো কৃষ্ণনগর, কাল ওখান থেকে মায়াপুর যাব বলেই বেরিয়ে গেল নমিতা। চেহারায় কত লাবণ্য এখনো, যেমন আগে ছিল। অথচ গৌরীকে দেখো, ভূতের মতো দোতলায় দাঁড়িয়ে সন্তুদের একতলা বাড়িটা দেখছে। আগে বাবা মা ছেলে ছিল, বাবা মারা গেল, ছেলে বিয়ে করে তারপর বউ নাতি হলো। কি সুন্দর ঠেসে ঠুসে আছে একসঙ্গে ওই ছোট্ট বাড়িতে। আজকাল আর আকাশ দেখতে ভালো লাগে না গৌরীর। নিচের সুখটা বোধহয় বেশি টানে ওকে। নিচের দিকে তাকিয়ে অপেক্ষাও করা যায়। ছেলের অপেক্ষা, ছেলের বউয়ের অপেক্ষা, নাতি নাতনির অপেক্ষা।